নমস্কার, ঝামাপুকুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের গল্পের অনুষ্ঠান ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা চেষ্টা করব নিত্য নতুন গল্প উপহার দেওয়ার। আজকের গল্প অশোক বসুর 50টি গল্প থেকে নেওয়া এক্কা দোক্কা খেলা। বাড়িটা এমন ছিল না তখন। টিনের ছাদ, পাকা দেওয়াল, চুনকামের রং রোদে জলে ধোয়া। এখানে ওখানে পলেস্তারায় সময়ের আঁচড় লেগেছিল। বছর দুয়েক আগে অলোকেশ ওর বিমা কোম্পানির অফিস থেকে লোন নিয়ে টুকটাক মেরামতিতে হাত দিয়েছিল, কিন্তু মেরামতি করতে গিয়ে বাড়ির খোলঞ্চেই পাল্টে গেল। ইট এলো, সিমেন্ট এলো, লোহা লক্কর মিস্ত্রিকুলি সবই এলো। টিনের ছাদের বদলে কংক্রিটের ছাদ হলো। সামনে একটা ঘর বাড়ানো হলো। পুরনো পলেস্তারা উঠিয়ে নতুন করা হলো। আগে দেওয়ালে শুধু সাদা রং ছিল, এবার বাইরে গোলাপি রং আর ভেতরে হালকা সবুজ ডিস্টেম্পার করা হলো। পুরনো বাড়ি একেবারে নতুন হয়ে গেল। খুশির ব্যাপার হলেও স্মৃতিজীবী মানুষের যা হয়, মণিশঙ্করের মনের গভীরে কোথায় এক দীর্ঘ নিঃশ্বাস আটকে রইল। পুরনো বাড়ির সঙ্গে অলোকেশের মায়ের যোগসূত্রটা খুঁজতে চেয়েছিলেন তিনি। এ বাড়িতে রেণু হয়ে মিশে আছে অলোকেশের মায়ের স্বাদ আহ্লাদ, স্নেহ মমতা। এ বাড়ি থেকে একদিন অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল অ্যাম্বুলেন্সে, আর ফিরে আসা হয়নি। কিন্তু অলোকেশকে কেউ পিছন থেকে টেনে রাখেনি। সামান্য ইট পাথর মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসার প্রতীক হয়ে থাকেনি। যদিও অলোকেশ কিংবা অলোকেশের বউ নমিতা কিংবা অলোকেশের 7 বছরের মেয়ে বুলার মতো নতুন করে বানানো বাড়ি তাকেও সুখী করেছিল, তবুও বারবার মনে হয়েছিল পুরনো বাড়ির সঙ্গে কি যেন চলে যাচ্ছে, যা কোনোদিনই ফিরে পাবেন না তিনি। এমন একটা সময় যখন ভাটায় বয়স টানে কিন্তু মন ছোটে উজানে, সেই সময় সব আনন্দের মধ্যে কোথায় যেন একটা নরম দুঃখ তীর তীর করে ফেলে আসা জীবনের জন্যে। তবু ছেলের সংসারের সুখ সচ্ছলতা তাকে স্বস্তি দিয়েছিল। নতুন বাড়ি করার জন্য ছেলেকে উৎসাহ দিয়েছেন, নিজে দাঁড়িয়ে থেকে নানান পরামর্শ দিয়েছেন। মিস্ত্রিকে বলেছেন এটা করো, ওটা করো। বাড়ি শেষ হলে নতুন রং হলো, দরজা জানলায় নতুন পর্দা এলো। তারপর যেদিন অলোকেশ ছোট্ট কাঠের বোর্ডে বাড়ির নাম লিখে এনে বাইরের দেওয়ালে পেরেক মেরে ঝুলিয়ে দিল, সেদিন নতুন আর পুরনো দুদিকে দুটো সময় মিলিয়ে নিতে পেরে ভালো লেগেছিল তার। বাড়ির নাম শান্তি কুটির। অলোকেশের মায়ের নাম ছিল শান্তিলতা, তার নামেই বাড়ির নাম। আবার জলপাইগুড়ি শহরের এক প্রান্তে শান্ত নিরিবিলি পরিবেশে এ বাড়িতে ছিমছাম শান্তিও ছিল, তাই সেদিক থেকেও এ নামকরণে ভালো লেগেছিল। পুরনো বাড়ির শান্তিলতা নতুন বাড়িতে জড়িয়ে রইলেন অন্য কোনোভাবে। কিন্তু আজ এই সময় যখন বিকেলের আলো ধূসর হয়ে আসছে, বাড়ির বারান্দার বেতের চেয়ারে শিথিল শরীরে বসে থেকে যখন তার অনেক কথা মনে পড়ছিল, সামনের বেড়া দেওয়া এক টুকরো সবুজ মাঠে বুলা যখন একা একা খেলছিল, যখন ডানা মেলে পাখিরা দূরে উড়ে যাচ্ছিল, তখন তার ঠোঁটের কোণায় কান্নার হাসি স্থির হয়ে রইল। শান্তি কুটিরের নাম পরবর্তীকালে একটা দুঃখের ঠাট্টা হয়ে গেছে। এ কুটিরে আর সবই আছে, শুধু নামটাই নিরর্থক হয়ে গেছে। বুলা খেলছে, খেলার নাম সম্ভবত এক্কা দোক্কা। একা একা আপন মনে কি খেলে কে জানে। মণিশঙ্কর সেই খেলার দিকে তাকিয়েছিলেন, কিন্তু খেলাও দেখছিলেন না, বুলাকেও না। আসলে তিনি তখন খেলছিলেন বুলার মতোই কোনো খেলা, অনেক দূরের কোনো অন্ধকার মাঠে একা একা ঘুরে বেড়াচ্ছেন। এ খেলার নিয়মটাই যে তাই, নিজেকে হারিয়ে ফেলে নিজেই নিজেকে খুঁজতে হবে। কি বাজনা দাদু? বুলার কথায় তিনি ফিরে এলেন শান্তি কুটিরের বারান্দায়, বেতের চেয়ারে। দেখলেন বুলা খেলা থামিয়ে উৎকীর্ণ হয়ে কি শুনছে তিনিও শুনতে পেলেন। কোথায় যেন ঢাকের বাজনা বাজছে, ডাং ড্যাডা ডাং ড্যাডাং ডাং ড্যাডাং ডাং। খুব কাছেও নয়, খুব দূরেও নয়, মাঝামাঝি কোনো জায়গা থেকে ভেসে আসছে বাজনার শব্দ। কিসের বাজনা দাদু? বুলা আবার জানতে চাইল। মুশকিলে পড়ে গেলেন মণিশঙ্কর। কিসের বাজনা তিনি নিজেও জানেন না। বললেন কোনো
উৎসবের বাজনা। কি উৎসব? কোনো পুজো টুজো হবে বোধহয়। কি পুজো দাদু? কি জানি, তুমি কিচ্ছু জানো না। দাদুর অজ্ঞতায় ঠোঁট ওল্টায় বুলা। মণিশঙ্কর হেসে ফেললেন। মনে মনে ভাবছিলেন, এ সময় কোন পুজো হয়। দৃষ্টি ঘুরতে ঘুরতে আটকে গেল রাস্তার ওপাশের আম গাছে। বোল এসেছে আম গাছে। অজস্র সোনালি মুকুলে ভরে গেছে গাছের ডালপালা। এ সময়টা চৈত্রের শেষ কটা দিনের, এবং এই সময় বাজনাটা কিসের হতে পারে খুব স্পষ্ট করে তিনি মনে করতে পারলেন। গাজনের বাজনা বাজছে। কালই চৈত্রের শেষ দিন, সংক্রান্তি। সকালের খবরের কাগজে বাংলার পুজো পার্বণ বিষয়ে নীল পুজোর সম্পর্কে কি একটা লেখাও তিনি দেখেছিলেন। তখন খেয়াল হয়নি। এখন তিনি উত্তেজনায় সোজা হয়ে বসলেন। কি আশ্চর্য, আজকের তারিখটাই তিনি ভুলে গিয়েছিলেন, যে তারিখটা তার জীবনের গতিধারাই বদলে দিয়েছে। সেই তারিখটাই তার মনে ছিল না। বুলাকে ডাকলেন, এই বুলি, শোন শোন। বুলা তখন নতুন করে খেলা আরম্ভ করেছে। বাজনার শব্দও দূরে গিয়ে অস্পষ্ট হয়ে গেছে। বুলার ভাবভঙ্গি দেখে মনে হলো দাদুর কথা তার কানেই যায়নি, কিংবা কানে গেলেও শোনা হয়নি। মণিশঙ্কর আবার বললেন, বুলি, শুনছিস না ডাকছি? বুলা খেলতে খেলতেই বলল, দাদু দেখছো না খেলছি? অন্য সময় হলে মণিশঙ্করও বুলার কথার ছেলে মানুষই কোনো উত্তর দিতেন, কিন্তু এখন সে সময় নয়। অধীর গলায় বললেন, পরে খেলিস, শোন না। বুলা খেলা ফেলে অনিচ্ছুকভাবে কাছে এসে বলল, কি বলো? তোর মাকে একটু ডেকে দে তো, বল দাদু ডাকছে। বুলা জিভ বের করে মুখ ভেঙালো দাদুকে, তারপর এক ছুটে ভেতরে গেল মাকে ডাকতে। নমিতাকে দারুণ একটা চমকানো খবর দেওয়ার জন্য অপেক্ষা করে রইলেন মণিশঙ্কর। একটু পরেই নমিতা আসবে, একটু পরেই শুনবে কথাটা। কিন্তু সে কথা ভাবতেই হঠাৎ একটা নিষেধের সামনে দাঁড়িয়ে পড়লেন তিনি। ভারী অবুঝ কাজ করে ফেলেছেন তিনি। আজকের বিশেষ দিনটা আবিষ্কার করার মধ্যে কোনো সুখ, কোনো চাঞ্চল্য আছে কি? বরং এ কথা মনে করিয়ে দেওয়া মানেই তো এক শূন্যতার বিষাদকে আরও অতলান্ত করে তোলা। না না, ভারী ভুল হয়ে গেছে। নমিতাকে ডাকতে পাঠানো একদম উচিত হয়নি। বয়স হয়েছে, সব ভুল হয়ে যায়। নাকি জীবনের সুগভীর দুঃখ কষ্টগুলো এইভাবে বারে বারে মনকে ঠকিয়ে চলে? মণিশঙ্কর যুক্তি খোঁজেন, কিন্তু মনকে শান্ত করতে পারেন না। নমিতা এলো একটু পরে। খুব সম্ভব রান্নাঘর থেকে এসেছে। গাছ কোমরের মতো পেঁচিয়ে শাড়ি পরা, কপালে ঘামের আভাস, আর শাড়ির আঁচলে হাত মুছতে দেখে তাই মনে হলো। আজ শনিবার, দুপুরে নমিতার অফিস ছুটি হয়ে গেছে। হিসেব মতো এখন রান্নাঘরেই থাকার কথা। রান্নার আয়োজনও আজ অন্যান্য দিনের চেয়ে বেশি হয়। বাড়তি সময়টা নমিতার রান্নাঘরেই কাটবে। সুখবালাকে বাজারে পাঠিয়ে এটা সেটা কিনে আনবে। গরম তেলে মাছের টুকরো ছেড়ে দিয়ে বলবে, বুলাকে দেখছি না, দেখো তো সুখ, কোথায় গেল মেয়েটা? নমিতার মুখের দিকে তাকিয়ে মণিশঙ্কর হেসে ফেলেন। এই দেখো বৌমা, কি বলবো বলে তোমাকে ডেকে আনলাম, একদম ভুলে গেছি। নমিতা জিজ্ঞাসা মুখে তাকিয়েছিল। কি মনে হতে সেও হেসে ফেলল। বলল, আমার কিন্তু মনে পড়েছে। মণিশঙ্কর অবাক হন। কি বলো তো? সেই বইটা। কোন বই? তুষার তীর্থের ডাকে? নমিতা সম্মতি জানিয়ে ঘাড় নাড়ে। বলল, আজ পেয়ে গেলাম কদমতলার একটা দোকানে। আপনি দুপুরে ঘুমোচ্ছিলেন বলে দেওয়া হয়নি। তারপর ভুলেই গেছিলাম, ব্যাগেই আছে। দাও দাও তো বইটা। যেন খুব মজার কথা বলেছেন এমনিভাবে মাথা দুলিয়ে বললেন, হিমালয়ের পথে পথে একটু সাধুসঙ্গ করি, বলে হাসতে থাকেন মণিশঙ্কর। আসলে খুব তাড়াতাড়ি প্রসঙ্গান্তরে যেতে পেরে তিনি খুশি হয়েছেন। নমিতা বাড়ির ভেতর গেল এবং একটু পরেই বইটা নিয়ে ফিরে এলো। ভারী খুশি হয়ে নমিতার কাছ থেকে বইটা নিলেন মণিশঙ্কর। কিন্তু নমিতা চলে যাবার পর বইটার কথা মনেই থাকলো না তার। দেখলেন না, পাতা উল্টালেন না, কিছুই করলেন না বইটার। ফুরিয়ে গেল বিকেল। হাঁটি হাঁটি পা সন্ধে এসেছে। আবছা অন্ধকার নেমেছে চারধারে। তখনও বসেছিলেন মণিশঙ্কর। নমিতার সঙ্গে চমৎকার এক লুকোচুরির খেলায় তিনি জিতে গেছেন, অথচ খেলায় জিতে বুলার মতো হাততালি দিয়ে হেসে উঠতে পারছেন না।
তিনি উঠলেন। আরও অন্ধকার হয়ে গেছে চারধার। খেয়াল হলো বহুক্ষণ তিনি একইভাবে বসে আছেন। বুলা কখন খেলা শেষ করে চলে গেছে। সন্ধ্যের শাঁখগুলো বেজে বেজে থেমে গেছে। একটা দুটো করে অনেক তারা ছড়িয়ে ছিটিয়ে ফুটে গেছে আকাশে। আর তো বসে থাকা চলে না। উঠতে গিয়ে তিনি দেখলেন বাইরের দরজার সামনে থেকে কে যেন সরে গেল। মনে হলো নমিতা। কিন্তু নমিতা কেন? এখন তো রান্নাঘরেই থাকবার কথা। তবে কি নমিতা নয়, সুখবালা? কিন্তু বাড়ির কাজের লোক কী দেখবে ওখানে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কে তবে? নমিতাই কি? ভেবে ভেবে ঠিক করতে পারলেন না মণিশঙ্কর। ঘরের দিকে এগোতে গিয়ে খেয়াল হলো বাইরের ঘরে এখনো আলো জ্বলেনি। ঘর অন্ধকার। এমন হলো কেন? সন্ধ্যের পর সব ঘরের সঙ্গে এ ঘরেরও আলো জ্বলে। মণিশঙ্কর ঘরে ঢুকলে সুখবালা এসে বেতের চেয়ার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। আজ কেউ আসেনি। মণিশঙ্কর ঘরে ঢুকে সুইচ টিপে আলো জ্বালালেন। এই ঘরটাই নতুন বানানো হয়েছে। বসার ঘর হিসাবে ব্যবহার করা হয়। দুপাশে দুটো জানলা। দুটো জানলাতেই গ্রিল বসানো। হালকা গোলাপি রঙের পাতলা পর্দা। দেয়ালে সুদৃশ্য ক্যালেন্ডার। আসবাব বলতে দুটো ছোট আর একটা লম্বা বেতের চেয়ার, একটা ছোট্ট গোল টেবিল। এপাশের দেওয়াল ঘেঁষে একটা তক্তপোষের বিছানা, তাতে সাদা চাদর বিছানো। দুটো দরজা, একটা বাইরের দিকে আর একটা ভেতরে যাবার। বাইরের দিকের দরজাটা বন্ধ করে দিলেন মণিশঙ্কর। এরকম প্রত্যেক দিন হয় না। দরজা বন্ধ করে সুখবালা কিংবা নমিতা। আজ নিশ্চয়ই রান্নাঘরে নতুন কোনো রান্নার আয়োজন হচ্ছে। সুখবালা হয়তো বাজার থেকে দেরি করে ফিরেছে। মণিশঙ্কর চিন্তিত হচ্ছিলেন। সুখবালা দুধের গ্লাস হাতে নিয়ে ঘরে ঢুকে বললে, নেন, দুধটা খেয়ে নেন, গরম আছে। এখানেও হিসেব মিলছে না, গরমিল হয়ে যাচ্ছে। সন্ধ্যের পর এক গ্লাস দুধ খান মণিশঙ্কর, কিন্তু সেই দুধ সচরাচর নমিতার হাতেই আসে। আজ সুখবালা নিয়ে এসেছে। গ্লাসটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, তোর দিদি কোথায় রে সুখ? ঘরে শুয়ে আছেন। ঘরে শুয়ে আছে? তাই তো দেখলাম। তরকারি রাঁধতে রাঁধতে সেই যে দিদি চলে এলো, তা তরকারি নামালাম, দুধ গরম করলাম, ভাতের জল চড়ালাম। ভাবলাম দিদি আসে না কেন। এই অবেলায় ঘরে শুয়ে কেন নমিতা? একটু উদ্বিগ্ন দেখালো মণিশঙ্করকে। তখনই নমিতা ঘরে এসে ঢুকলো। মণিশঙ্করের হাতে দুধের গ্লাস দেখে লজ্জা পেল যেন। বলল, মাথাটা ধরেছিল একটু। মণিশঙ্কর কিছু বলবার আগেই সুখবালা বলল, তা একটু শুয়ে থাকলেই পারতে। ইদিক আমিই দেখছি। নমিতা বলল, না না, তার দরকার নেই। সুখবালা বলল, একটু বিশ্রাম নাও দিকিনি। বলি, চাকরি বাকরি করলি মেয়ে মানুষেরা তো ধকল সইবে কেন? নমিতা বলল, একটু একটু মাথা ধরা সেরে গেছে। চিন্তিত মুখে মণিশঙ্কর বারবার মাথা নাড়ছেন। ঠিক কথা নয়, ঠিক কথা নয়। সারাদিন খেটে খুটে এসে একটু বিশ্রাম নেওয়া দরকার বই কি। বই খাতা নিয়ে পড়তে বসেছে বুলা। ওর চিৎকার শোনা গেল, মা, ও মা, মশা কামড়ালো আমাকে। মণিশঙ্কর বললেন, যাও, মেয়ে ডাকছে। সুখবালা বলল, সন্ধেবেলা একা একা থাকতে ভয় পায়, তাই ওরে মশা কামড়ায়। দুধটা খেয়ে মণিশঙ্কর দুধের গ্লাসটা নমিতার হাতে দিলেন। দুধ খাওয়া হলো। এবার তিনি নিজের ঘরে যাবেন। চিঠিপত্র লেখার থাকলে লিখবেন, বইপত্র পড়বেন। নমিতা এলে গল্প করবেন, বুলাকে গল্প বলবেন। পাশাপাশি তিনটে ঘর। প্রথম ঘরে থাকে বুলা আর নমিতা, মাঝের ঘরে তিনি, একেবারে শেষের ঘরটা তালাবন্ধ। টুকিটাকি জিনিস থাকে। সুখবালার এটা সেটা, টিনের সুটকেস, ভাঙা চেয়ার, হাতুড়ি, কোদাল। এরপরেও এপাশে একটা ঘর আছে, রান্নাঘর। সুখবালা রাতে নমিতার ঘরের মেঝেতে বিছানা পেতে শোয়। নিজের ঘরে ঢুকলেন মণিশঙ্কর। ঘরে আলো জ্বালিয়ে গেছে নমিতা। ঘরে ঢুকে একটু সময় চুপ করে দাঁড়িয়ে রইলেন। আজ যেন কিছুই করার নেই তার। ভারী অবসন্ন বোধ করছিলেন। নিজেকে শক্ত করে রাখতে চান, কিন্তু পারেন না। একটা প্রশ্ন তাকে ক্ষতবিক্ষত করছে দিনের পর দিন। দেয়ালের ক্যালেন্ডারের সামনে এসে দাঁড়ালেন। আজ শনিবার, এপ্রিল মাসের 12 তারিখ। কাল চৈত্র সংক্রান্তি। 1 বছর হলো। 1 বছর ধরে প্রশ্নটা তার পিছন পিছন ছুটছে। প্রশ্নটা তাকে আঘাত করছে, কষ্ট দিচ্ছে, তাড়িয়ে ফিরছে। তিনি জানেন 1 বছর হলো অলোকেশ নেই।
কিন্তু জানেন না কেন নেই। অলোকেশের না থাকাটা যতটুকু কষ্টের, তার চেয়ে অনেক কষ্টের না থাকার কারণটা না জানা। হয়তো এ প্রশ্নের কোনো উত্তর নেই, তবু উত্তর খুঁজতে হয়। দিনে রাতে 24 ঘন্টা উত্তর খুঁজে খুঁজে হয়রান হতে হয় মণিশঙ্করকে। মণিশঙ্কর খাটের নিচ থেকে ট্রাঙ্কটা টেনে আনলেন, খুললেন। 2-4টে জামা কাপড়, গায়ের চাদর, মাফলার, একেবারে নিচে ভাঁজ করা দুটো পুরনো বাংলা খবরের কাগজ। হাতরে খুঁজে পেলেন কাগজ দুটো, বের করে এনে চেয়ারে বসলেন। 10-11 মাস আগের দুদিনের দুটো দৈনিক, একটা মে মাসের 19 তারিখের, অন্যটা আরও 14 দিন পরের। কাগজের পাতাগুলো কিছুটা ম্লান। মণিশঙ্কর একটা কাগজের দ্বিতীয় পাতাটা খুলে টেবিলে আলোর সামনে ধরলেন, চশমা পরলেন। দুটো কাগজে একই লেখা, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলমে একই বিজ্ঞাপন, অলোকেশের একই ছবি। ছবিটা স্পষ্ট নয়, এ ছবি থেকে মানুষটাকে চেনা যাবে না। লেখা পড়েই যদি কেউ অলোকেশকে চিনতে পারে। মণিশঙ্কর কাপড়ের খুঁট দিয়ে চশমার কাচ মুছলেন, চোখে আবার লাগালেন। তারপর বহুবার পড়া লেখাগুলো আবার পড়লেন। উপরের ছবি যাহার, তিনি গত 12ই জলপাইগুড়ি হইতে শিলিগুড়ি যাইবার পথে নিরুদ্দেশ হইয়াছেন। বয়স 38, গায়ের রং ফর্সা, চোখে কালো ফ্রেমের চশমা, থুতনির নিচে একটা কাটা দাগ আছে। নাম অলোকেশ চট্টোপাধ্যায়, বীমা কোম্পানির কর্মচারী। উপরোক্ত ব্যক্তির যে কোনো সংবাদ নিচের ঠিকানায় পাঠাইলে চিরকৃতজ্ঞ থাকিব। শ্রী মণিশঙ্কর চট্টোপাধ্যায়, হাকিমপাড়া, জলপাইগুড়ি। 1 বছর আগে এই তারিখেই সকালবেলায় খেয়ে দিয়ে প্রত্যেক দিনের মতো ট্রেন ধরতে স্টেশনে ছুটেছিল অলোকেশ। শিলিগুড়িতে বীমা কোম্পানিতে চাকরি, সকালে বিকালে ডেলি প্যাসেঞ্জারি। কিন্তু সেদিন সকালের যাওয়াটা প্রত্যেক দিনের মতো হলেও ফেরাটা প্রত্যেক দিনের মতো হয়নি। সন্ধে গেল, রাত্রি হলো। অনেক রাত্রি পর্যন্ত অলোকেশ ফিরল না। তখন খোঁজ খবর করতে হলো। গাড়ি ঘোড়ায়, চাকরি, ভালো মন্দ নানান চিন্তা মনে আসে। বৌমা গেল নিউ টাউনে অলোকেশের একজন সহকর্মী বন্ধুর বাড়িতে খোঁজ নিতে। নিজে উদ্বিগ্ন হয়ে ঘরবার করতে লাগলেন। উদ্বিগ্ন হয়েছিলেন, কিন্তু মনে মনে আশা ছিল হয়তো সময় মতো ট্রেন ধরতে পারেনি অলোকেশ। ট্যাক্সি কিংবা বাস রাস্তায় খারাপ হয়ে গেছে, হয়তো অফিসে জরুরি কাজ পড়ে গেছে। আজ হয়তো কোনো কারণে আসতে না পেরে শিলিগুড়ির কোনো বন্ধুর বাড়িতে থেকে গেছে, কাল ফিরবে। যদিও চাকরির জীবনে এ ধরনের কোনো ঘটনাই কোনোদিন ঘটেনি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অলোকেশ ফিরে এসেছে, তবু কারণ অকারণের কথা কিছু বলা যায় না। কিন্তু নমিতাকে উদ্ভ্রান্তের মতো ফিরতে দেখে মণিশঙ্করের বুকটা ধড়াস করে উঠল। রিক্সা থেকে নেমে প্রায় পাগলের মতো ছুটে এসে নমিতা বলল, বাবা, ও আজ অফিসেই যায়নি। অফিসেই যায়নি? সে কি কথা? সুকুমার বাবু বললেন, ও আজ অফিসেই যায়নি? বাবা, এখন কি হবে? নমিতা কান্নায় ভেঙে পড়ল। তখনও জানা যায়নি অলোকেশের বডি না ফেরাটা কোনো সাময়িক ব্যাপার নয়। তখনও আলগা মোটা থেকে টুপ করে খসে পড়েনি আশা। এখানে ওখানে আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। খোঁজ খবর করেছে অলোকেশের অফিসের লোকেরা, মালদার দিদি আর জামশেদপুরের বোনের কাছে টেলিগ্রাম গেছে, কিন্তু কোনো জায়গা থেকে অলোকেশের কোনো সংবাদই পাওয়া গেল না। জলজ্যান্ত মানুষটা সকালবেলায় স্নান খাওয়া দাওয়া করে বুলাকে আদর করে রওনা হলো চাকরি করতে, তারপরেই মানুষটা নেই, উধাও হয়ে গেল। জলপাইগুড়ি স্টেশনেও ওকে কেউ দেখেছে বলে মনে করতে পারল না। থানায় এজাহার দেওয়া হলো। মাসখানেক পর খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, কিন্তু অলোকেশ আর এলো না, কিংবা তার কোনো সংবাদও কারো কাছ থেকে পাওয়া গেল না। সুস্থ সবল লোক, সচ্ছল সুখী সংসার, পরিষ্কার স্বভাব চরিত্র, এমন লোক কোথায় গেল, কি হলো, কিছুই জানা গেল না। উদ্বিগ্ন বোন, দিদি, 2-4 জন আত্মীয় স্বজন এলো গেল। দুঃখ সান্ত্বনার নানান কথা হলো, ঠাকুরের কাছে মানসিক করা হলো, পাগলা বাবার কাছে ধর্ণা দেয়া হলো। দিন গেল, রাত গেল, সপ্তাহ গেল, মাস গেল। তারপর শোক দুঃখ সবই একসময় নিয়মের মতো হয়ে গেল। এবার সংসার চালাবার চিন্তা এলো। অলোকেশের অল্প কিছু সঞ্চয়
কিংবা মণিশঙ্করের পেনশনের টাকায় একটা সংসারের সম্পূর্ণতা আসে না, একটু টানই ধরে। তাই নমিতাকে চেষ্টা করতে হলো চাকরির। বিমান কোম্পানির অফিসে এ ব্যাপারে সহৃদয়তা ছিল। অলোকেশের বন্ধু বান্ধবদেরও চেষ্টা চরিত্র ছিল। কাজেই কিছুদিনের মধ্যেই নমিতার চাকরি হয়ে গেল বিমা কোম্পানির জলপাইগুড়ি অফিসে। বাইরে থেকে সংসার চলল, কিন্তু ভেতরের ভাঙনটা বিজড়ি রয়ে গেল এবং ক্রমে ক্রমে নদীর ধারা ভিন্ন গতি হয়ে গেল। যা ছিল শোকের, দুঃখের, কান্নার, তা আস্তে আস্তে একটা সন্দিগ্ধ জিজ্ঞাসার আকার নিল। অলোকেশ কোথায় গেল, কেন গেল, অন্ধকার হাতড়ে হাতড়ে কোনো উত্তর খুঁজে পাননি মণিশঙ্কর। শোক সংহত জীবনের অনিবার্য নিয়মে তা সহ্যাদিত নয়, কিন্তু সন্দেহ অস্থির, বিষাক্ত পোকার মতো কুড়ে কুড়ে খায়। মণিশঙ্করের অনেকদিন ঘুম আসে না, অনেক রাত পর্যন্ত ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েন। নমিতাকে তিনি জানেন, শিক্ষিতা, রুচিসম্পন্না, তার মধ্যে কোনো জটিলতা নেই। অলোকেশের সঙ্গে কোনো ব্যাপারে এমন কিছু মতান্তর বা মনান্তর ছিল না যা কিনা নিরুদ্দেশ হওয়ার মতো সামান্য কারণও হতে পারে। বরং উল্টোটাই ছিল। নমিতা, বুলা আর অলোকেশ তিনজনে মিলে একটা পরিপূর্ণতা, সুখ অসুখ চাওয়া পাওয়ার এক সরল সমীকরণ। অলোকেশকে তিনি যতটুকু জানেন সেখানেও কোনো অস্পষ্টতা নেই। নির্বিরোধ, শান্ত, হাসি খুশি মানুষ। বাইরের কোনো ঘটনার জন্য ঘর ছাড়তে পারে, কিংবা কোনো প্রতিহিংসা তার বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে পারে, এমন কোনো খবরের আভাসও তিনি পাননি। মণিশঙ্কর মাঝে মাঝে ভাবেন, তার এই ভাবটাই বুঝি ভুল। হয়তো সব মানুষের সবটুকু সে কেবল নিজেই জানে। স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই, বন্ধু যেটুকু দেখে, যেটুকু বোঝে, যেটুকু শোনে, তাই শুধু জানে। জীবন তো এক গহন অরণ্য। কোথায় কার কোন অভিমান, কোন গোপন দুঃখ মোমের মতো গলে গলে জলে, কে জানে। মণিশঙ্কর শুধু ভাবতে পারেন, ভাবতে ভাবতে অথই জলে কুল কিনারা হারাতে পারেন। সীমিত আয়তনের মধ্যেই তার যা কিছু ঘোরাফেরা। বাইরে থেকে হু হু হাওয়া চলছিল। মণিশঙ্কর টেবিলের কাছ থেকে সরে এলেন। নিশি পাওয়া মানুষের মতো টলতে টলতে এসে দাঁড়ালেন জানলার সামনে। হাওয়ার ঢেউয়ে জানলার পর্দাটা ফুলে ফুলে উঠছিল। মণিশঙ্কর পর্দাটা একপাশে সরিয়ে দিলেন। বাইরের অন্ধকার আকাশ, কিছু মেঘ, কিছু তারা, ট্রেন চলে যাওয়ার ঝকঝক শব্দ মিলিয়ে গেল দূরের অস্পষ্টতায়। জেলা স্কুলের পেটা ঘড়িতে রাতের ঘন্টা বাজছে। পাখা ঝটপট করতে করতে কি পাখি উড়ে গেল। জানলার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন মণিশঙ্কর। সব যায়, প্রেম যায়, সুখ যায়, শোক যায়, যায় না শুধু সন্দেহ। সব বোঝেন, তবু সন্দেহ থেকে যায়। মনের ফোকরে ফোকরে ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে ওঠে নিজের থেকে। অলোকেশ কেন নেই, এ চিন্তার লম্বা হাত তার টুটি চেপে রেখেছে। অলোকেশ যদি অপরিচ্ছন্ন চরিত্রের হতো, যদি নারী ও সুরায় তার আসক্তি থাকতো, অন্যের সঙ্গে তার শত্রুতার সম্পর্ক হতো, কিংবা নমিতার সঙ্গে তার সম্পর্ক চরম অশান্তির হতো, তাহলে দুঃখ যতই তীব্রতর হোক না, তা একটা বোঝাপড়ার মধ্যে থাকতো। এই যে গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খাওয়া। ভেবেছিলেন অবসর জীবন শান্তি কুটিরে, ছেলের সংসারে থেকে, কাছের দূরের প্রিয়জনদের পরিবেষ্টনে থেকে নিশ্চিন্ত আরামে কাটিয়ে দেবেন। এককালে তিনি সরকারি অফিসে পদস্থ চাকুরে ছিলেন, সংসার করেছেন, মেয়েদের মোটামুটি দেখে শুনে বিয়ে দিয়েছেন। অবসর নেবার সময় যখন এলো, তখন মনে হলো খরতাপ গ্রীষ্মের তেজি রোদ্দুরে কোনো পল্লবিত গাছের শীতল ছায়ায় বিশ্রাম নিতে মন চাইছে। স্ত্রীকে হারিয়েছেন তার আগেই। সে শূন্যতা স্মৃতির মুখোমুখি বসে কাটিয়ে দিতে চেয়েছিলেন। মণিশঙ্করের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুই হলো না। আকাশে কখন আরও মেঘ জমেছে কে জানে। দূরে কোথায় বিদ্যুৎ চমকালো। আরও বেশি বাতাস আসছিল জানলা দিয়ে। ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা বাতাসের ঝাপটা লাগছিল চোখে মুখে। হাওয়ায় সেই খবরের কাগজের পাতাগুলো ফরফর করে উঠছে। কাগজ দুটো তুলে রাখা হয়নি। নমিতা দেখেছে কিনা কে জানে। অমন করে চুপ করেই বা দাঁড়িয়ে আছে কেন? মণিশঙ্কর অস্ফুট স্বরে বললেন, বৌমা। নমিতা মৃদু গলায় বলল, খেতে চলুন বাবা। মণিশঙ্কর নিজেকে ততক্ষণে সামনে নিয়েছেন। সহজ গলায় বললেন, শরীরটা ভালো লাগছে না। খাবার ইচ্ছেটা তেমন। শরীর ভালো লাগছে না?
নমিতা ব্যস্ত গলায় বলল। মণিশঙ্কর বুঝলেন শরীর খারাপের কথা বলা ঠিক হয়নি। আজকাল একটুতেই খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে নমিতা। মণিশঙ্কর তাড়াতাড়ি বললেন, না না, শরীর খারাপ হয়নি, মানে খিদেটা খুব একটা। নমিতা বলল, আপনার আসতে হবে না, ভাত না খান, দুধ রুটি খাবেন, পাঠিয়ে দিচ্ছি। নমিতা এগিয়ে এসে খোলা জানলাটা বন্ধ করে দিল, তারপর দুধ রুটি পাঠিয়ে দিতে রান্নাঘরে গেল। মণিশঙ্কর চুপ করে দাঁড়িয়ে থাকেন, জানেন ওই দুধ রুটি তাকে খেতেই হবে। ভালোবাসার এই শাসন না মেনে উপায় নেই। নমিতা চিন্তা করবে, কষ্ট পাবে। মণিশঙ্করের সবকিছুতেই তার দৃষ্টি, কোথাও বেনিয়ম হবার উপায় নেই। গুমোট শোকে তাপে এই ঝিরঝিরে সুখটুকু মণিশঙ্কর দিনহীনের মতো আঁকড়ে থাকে। এইটুকু তার শেষ জীবনের সম্বল। তবু আজ কেন যেন নমিতাকে একটু আড়ষ্ট লাগলো। অন্যান্য দিনের মতো সহজ স্বচ্ছন্দ নয়। তাকে খেতে ডাকতে এসে চুপ করে দাঁড়িয়ে থাকাটাও স্বাভাবিক নিয়মের মতো মনে হলো না। মণিশঙ্কর ভাবলেন হয়তো ঠিক তাই নয়, আজ তার দেখার ভঙ্গিটাই অন্যরকম হয়ে গেছে। তিনি জানেন নমিতা অন্তঃসলীলা নদীর মতো, বাইরে থেকে তার কিছুই জানা যাবে না, অথবা অলোকেশ নিরুদ্দেশ হওয়ার মধ্যে লজ্জাগ্লানি তাকে লুকিয়ে রেখেছে সবার আড়ালে। অলোকেশকে ধরে রাখতে না পারার জন্য তার নিজের কিছু দায়ভার সে অস্বীকার করতে চায় না। কারণ থাকুক আর না থাকুক, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সংশয়ী মন হয়তো তাকে পীড়া দেয়। লজ্জায় অভিমানে তাই সে মনের দরজা বন্ধ করে দিয়েছে সকলের কাছে। নমিতা হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু সে সবই বাইরের চেহারা। মণিশঙ্কর মাঝে মাঝে ভাবেন নমিতাকে কিছু জিজ্ঞাসা করবেন কিনা, এমন কোনো গোপন কথা আছে কিনা যা কাউকে বলা যায় না, কারো কাছে প্রকাশ করা যায় না, যা কিনা ছাইচাপা আগুনের মতো মনের গহনে ধিকি ধিকি জ্বলে। কিন্তু বলা হয় না নমিতাকে, জানা হয় না কোনো গোপন দুঃখ বা লজ্জার কথা। নমিতার উদাসীন মুখের মধ্যে অলোকেশ নিরুদ্দেশ হয়ে যাবার ব্যাপার নিয়ে কোনো আলাপ আলোচনা করার মতো প্রশ্রয় খুঁজে পান না, কিংবা তিনি নিজেও হয়তো চান না সোনার কাঠির ঘুম রূপোর কাঠি ছুঁয়ে ভাঙিয়ে দিতে। এখন চারধার শুনশান, নিঝুম। একটু আগেই বুলার কান্নার শব্দ শুনেছেন, এখন আবার ঘুমিয়ে পড়েছে। দুধ রুটি খেয়েছেন অনেক আগেই, এখনও ঘুমোতে যাননি বিছানায়, আধশোয়া হয়ে বসে আছেন ইজি চেয়ারে। নমিতারও কোনো সারা শব্দ পাচ্ছেন না এখন, হয়তো সেও শুয়ে পড়েছে। মণিশঙ্করের কখন ঘুম আসবে কে জানে। তার ঘরে অলোকেশের কোনো ফটো নেই, ফটো আছে নমিতার ঘরে। খবরের কাগজে যে ছবিটা ছাপা হয়েছিল তারই পরিষ্কার ছবি। তার ঘরে থাকলে মণিশঙ্কর হয়তো আজ সেই ছবি অনেকক্ষণ ধরে দেখতেন। ছোটবেলার সেই অলোকেশকে মনে পড়ে, সেই ছোটবেলায় বই খাতা নিয়ে স্কুলে যাওয়া, দু পকেটে মার্বেল ভর্তি করে সারা দুপুর টই টই করে ঘুরে বেড়ানো, কলেজ জীবনে চশমা পরা বিজ্ঞানের ছাত্র, মাথায় টোপর দিয়ে বিয়ে করতে যাওয়া, অনেক স্মৃতি। সেই অলোকেশ বড় হয়ে এক বিশাল পৃথিবীর কোথায় হারিয়ে গেল। মণিশঙ্করের বুকের মধ্যে হু হু করে ওঠে। ঘুম আসবে না এখন। মনে করলেন বাইরে গিয়ে একটু দাঁড়াবেন, বাইরের ঠান্ডা হাওয়া একটু শান্ত হবেন। ঘরের দরজার পাল্লা ভিজিয়ে দিয়ে তিনি নিঃশব্দ পায়ে বাইরে এলেন। নমিতার ঘরে এখনও আলো জ্বলছে, দরজাটা বন্ধ করা হয়নি ভালো করে, ফাঁক দিয়ে আলো আসছে। তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ভেতরের বারান্দার শেষ প্রান্তে, রেলিংয়ের সামনে। নমিতা। তবে কি আজ নমিতার চোখেও ঘুম নেই? মণিশঙ্কর কাছে গিয়ে দাঁড়ালেন, ডাকলেন, বৌমা। নমিতা চমকে উঠে পেছন ফিরে তাকিয়ে মণিশঙ্করকে দেখল। ওর মুখে ধরা পড়ে যাবার লজ্জা। বলল, মাথা ধরাটা। মণিশঙ্কর নমিতার ছলনাটুকু আমল দিলেন না, দুপাশে মাথা নেড়ে অস্বীকার করলেন। প্রগাঢ় গলায় বললেন, বৌমা, আজ 12 এপ্রিল। নমিতা দাঁড়িয়েছিল বারান্দার রেলিং ধরে, ভঙ্গিটা ভেঙে পড়া মানুষের। ঋজুতা নেই, শটান ভাব নেই। ও যেন নিজেকে প্রাণপণে ধরে রাখতে চাইছে, পারছে না। কান্না আটকানো গলায় বলল, আমি জানি বাবা। সে কথা মণিশঙ্করও জানতেন। আজকের দিন, আজকের তারিখ নমিতা জানে, কিন্তু জানতে দেয়নি কাউকে, মণিশঙ্করকেও না। সে জানাটা একা একা শুধু নিজের মধ্যেই রাখতে চেয়েছিল, কৃপণের মতো, স্বার্থপরের মতো। সন্ধ্যের অন্ধকারে দরজার সামনে থেকে মণিশঙ্কর যাকে সরে যেতে দেখেছেন, তিনি ঠিকই জানতেন সে নমিতা।
লুকিয়ে থেকে দেখছিল স্থবির মণিশঙ্করকে। বইটাও আজ কিনে এনেছে মণিশঙ্করকে অন্যমনস্ক রাখার জন্যে। নিজের বুকে যার এত জ্বালা, সে অন্যের জ্বালাকে ভুলিয়ে রাখতে চায় কেমনভাবে। তবু ঠিক এই সময় নমিতাকে খুব সহজেই বোঝা যাচ্ছে। সুখ দুঃখ রক্ত মাংসে গড়া এক মানুষ। হাওয়ায় চুল উড়ছে, শাড়ির আঁচল কাঁপছে, শরীর কাঁপছে। মণিশঙ্কর গলায় কিছু দ্বিধা, কিছু দুঃখ, কিছু শূন্যতা নিয়ে বললেন, বৌমা, একটা জিনিস তোমার কাছে চাইব। নমিতা কোনো উত্তর দেয় না, অপেক্ষা করে থাকে মণিশঙ্করের পরের কথা শোনবার জন্যে। মণিশঙ্কর বললেন, অনেক দিন ধরেই ভাবি, কিন্তু বলা হয়ে ওঠে না। নমিতা তবু চুপ করে থাকে মণিশঙ্করের বলা এখনো শেষ হয়নি বলে। মণিশঙ্কর বললেন, অলোকেশ তো ডায়েরি লিখত, দেখেছিলাম যেন। শেষ যেটা লিখেছিল, মানে গত বছরেরটা, আমাকে একদিনের জন্য দেবে? একটু সময় নমিতা স্থির হয়ে থাকে, তারপর তার ডান হাতটা আস্তে আস্তে মণিশঙ্করের দিকে বাড়িয়ে দেয়। মণিশঙ্করের মনে হলো নমিতার ডান হাতে ধরা আছে একটা ছোট্ট বই। অন্ধকারে ভালো করে দেখা যায় না, তবু বুঝতে অসুবিধা হয় না যে ওটা অলোকেশের ডায়েরি, যা তিনি একটু আগেই চেয়েছেন। এবার তার অবাক হওয়ার পালা। কিন্তু তিনি অবাক হলেন না। তার বুকের মধ্যে, মনের মধ্যে কেমন করে উঠল। তিনি পরিষ্কার জেনে গেলেন ওই ডায়েরিতে আলাদা করে কিছু লেখা নেই। ওই ডায়েরি বারবার পড়েও নমিতা নিরুদ্দিষ্ট লোকটাকে খুঁজে পায়নি। ডায়েরিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন মণিশঙ্কর। নমিতা কাঁদছে। অনেক চেষ্টা করেও নিজেকে আর ধরে রাখতে পারছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সব দুঃখ অভিমান কান্না হয়ে অবাধ জলস্রোতের মতো ছুটে আসছে, গড়িয়ে পড়ছে দু চোখের কোল দিয়ে। মণিশঙ্করের বড় লোভ হয় নমিতার মতো কাঁদতে, কিন্তু কাঁদতে পারেন না। নমিতার কান্নাটা যেন তাকে ধুইয়ে দিচ্ছে, তার দ্বিধা মলিনতা। হঠাৎ তার রাগ হয়ে গেল। 1 বছরের সব দুঃখ বেদনাকে তিনি শক্ত একটা খাঁচায় বন্দি করে রাখলেন। বললেন, তুমি কাঁদছো, কিন্তু কার জন্যে কাঁদছো? ওই ইডিয়েট অবিবেচকটার জন্যে? মণিশঙ্কর সোজা হয়ে দাঁড়াতে চান। নিঃসীম বাতাসে হাত বাড়িয়ে ধরবার মতো কিছু খোঁজেন।